আগামী জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই তিনি ২৬ সালের ভিতরে নির্বাচন সম্পন্ন করে উনি চলে যাবেন সরাসরি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে। হাসিনা পতনের পরে আমরা দেখলাম যে ইউনূস সরকার একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে, যেটা আমরা একমাত্র জিয়াউর রহমানের সময় পেয়েছিলাম। শুধুমাত্র বাংলাদেশ, এই ইউনূস সরকার তারা একটা স্বতন্ত্র অবস্থান নিয়েছে, যেখানে এতদিন হাসিনার আমলে ভারত যে সুযোগ সুবিধা পেত সেগুলো ইউনূস বন্ধ করে দিয়েছে। এবং বন্ধ করে দিয়ে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস তুরস্কের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে এবং সবচেয়ে বেশি চায়নার সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছেন এবং চায়নার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সহ নানাবিধ সামরিক সরঞ্জাম এবং চীনের তৈরি J-10C অত্যাধুনিক 20টা বিমান কিনতেছেন। এবার জামাতের পক্ষে দাঁড়ালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, গত রাতে ক্যান্টনমেন্টে ওয়াকারুজ্জামানের সাথে বিএনপির একটি সিনিয়র গ্রুপের গোপন মিটিং এর দাবি করলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। দর্শক শ্রোতা, একটা বিষয় নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছে। দর্শক, ঘটনাটি নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তাহলে কি ডক্টর ইউনূস নতুন করে আরো পাওয়ারফুল হতে যাচ্ছে? এটা যদি হয়ে যায়, বিশ্বের ভিতরে সবচাইতে মন খারাপ, মনক্ষুণ্ণ হবে একমাত্র আমাদের পাশের দেশ দাদাবাবু নরেন্দ্র মোদীর এবং তার ঘনিষ্ঠ আত্মীয় জনাবা শেখ হাসিনার। দর্শক শ্রোতা, পুরোপুরি ভিডিওটি দেখুন, আশা করি সবকিছু খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও, যার বিশেষ অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখে অলরেডি বুঝতে পেরেছেন। দর্শক, একটু মনোযোগ সহকারে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ কিছু সংবাদ আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন। তো চলুন কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আজকে দৈনিক বণিক বার্তা একটি রিপোর্ট প্রকাশ করেছে। যেই রিপোর্টটা আমার বক্তব্যটা গত রমজান মাসে যা ছিল সেটার সাথেই তারা মোটিভেশন করে সুন্দর করে উপস্থাপন করেছেন। তাই দৈনিক বণিক বার্তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমি জেনেছি যে দৈনিক বণিক বার্তা হলেন ব্যবসায়ীদের পত্রিকা, পাশাপাশি এটা সরকারের সাথে খুব রিলেটেড, ঘনিষ্ঠভাবে কাজ করেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও একজন ব্যবসায়ী। তাই এই ব্যবসায়ীদের পত্রিকা দৈনিক বণিক বার্তায় আজকে যে রিপোর্টটা করেছে যে মেক্সিকো থেকে শুরু করে আর্জেন্টিনা সহকারে সাউথ আমেরিকার 5 জন এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সহ 6 জন এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 7 জন আগামী জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছে। এরই মাঝে কে সবচাইতে শক্তিশালী, পাওয়ারফুল, এরই মাঝে 2 জন ছিলেন রাষ্ট্রপ্রধানও তারা ছিলেন, আর বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র সেই 7 জনের ভিতরে নোবেল বিজয়ী। তাই এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থান এই বাকি 6 জনের চাইতে ঊর্ধ্বে আছে বলেই দৈনিক বণিক বার্তা আজকে ছাপিয়েছেন। এই নিউজটা ছাপানোর পিছনে আমি মনে করছি যে তারা রিয়েলিটিটার উপরেই ছাপিয়েছেন, কারণ আগামী 26 সালেই নির্বাচন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার প্রতিজ্ঞা করছেন। তার মানে ওনার কাছে সময় নাই 27 সাল, কারণ 26 সালের 31শে ডিসেম্বর শেষ হবে বর্তমান জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজের সময়। 31শে ডিসেম্বর 26 সালে যদি ওনার সময় শেষ হয়, 1 জানুয়ারি 27 সাল থেকে নতুন মহাসচিবের দায়িত্ব নিতে হবে। এর মাঝে নির্বাচন সম্পন্ন হবে 26 সালের শেষের দিকে এসে এবং নির্বাচিত ব্যক্তির নাম ঘোষণা হয়ে যাবে 26 সালের শেষের দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূস আপ্রাণ চেষ্টা করবেন ফেব্রুয়ারির ভিতরেই নির্বাচনটা করতে, আর এই নির্বাচনটা করতে গিয়ে যদি উনি কোনো বাধার সম্মুখীন হন তাহলে এটার সময়কাল বাড়ালেও আগামী অক্টোবরের বেশি, মানে আগামী বছর অক্টোবরের বেশি সময় উনি ক্ষমতায় থাকতে চাবেন না, কারণ শেষের 2 মাস উনি যদি মহাসচিব হন সেখানে যাওয়া এবং তার প্রস্তুতির জন্য সময়ের দরকার হবে। তাই বাংলাদেশে 26 সালে নির্বাচন হবে, এই বিষয়টা এখন আমরা ক্লিয়ার হতে পারি। প্রিয় দর্শক, এই কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের খেলার মাঠটা বিশ্বব্যাপী। এটা বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা ছোট্ট ক্ষুদ্রতম দেশ। মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া অনেক কষ্ট হয়। বড় একটা মানচিত্রের ভিতরে একদম ছোট একটি দেশ, বঙ্গোপসাগর ঘেঁষে এই বাংলাদেশটি, আর 3 দিকে ভারত বেষ্টিত। তাই এই ছোট একটি বাংলাদেশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পরে থাকতে হবে এবং পরে থাকবেন, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আমি জানি যে উনার অ্যাম্বিশন, উনার যে হাইলি অ্যাম্বিশন, সেই অ্যাম্বিশনই উনি
পৌঁছার জন্য চেষ্টা করে যাবেন এবং উনাকে সাপোর্ট করার মতন বর্তমান সময়ে যদি আমরা দেখি আমেরিকার দুপক্ষ উনার পাশে আছে। এক সময় উনি ডেমোক্রেটিকদেরকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন, ডেমোক্রেটিকদের সাথে তার ভালো সম্পর্ক আমরা জানতাম। হিলারি ক্লিনটন তার ক্লাসমেট হওয়ার কারণে, বিল ক্লিনটনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার কারণে আমরা পরবর্তীতে বারাক ওবামা সহ যতজন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হয়েছেন, সর্বশেষ যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেনও ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের আগের অধিবেশনে জড়িয়ে ধরে যে ভালোবাসা প্রকাশ করেছিলেন, আমরা ভেবেছিলাম জো বাইডেন পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইউনূসের দৌড় শেষ, কিন্তু নয়। আমরা দেখলাম আমেরিকার পট পরিবর্তন হয়েছে, সরকারে পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের বিষয়ে আমেরিকার কোনো ম্যান্ডেট পরিবর্তন হয় নাই। বাংলাদেশের বিষয়ে যেরকমটা জো বাইডেন সরকার হাসিনাকে বের করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন পিটার দে হাসের মতন একজন রাষ্ট্রদূতের মাধ্যমে, এবং আমেরিকা থেকে বারবার তাদের কূটনৈতিক, তাদের পররাষ্ট্রমন্ত্রী, তাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ সবাইকে বাংলাদেশে পাঠিয়ে যেভাবে হাসিনার বিরুদ্ধে আমেরিকা শক্তিশালী অবস্থান নিয়েছিলেন, আজকে এই জো বাইডেন চলে যাওয়ার পরে যে ডোনাল্ড ট্রাম্প এসেছেন, ডোনাল্ড ট্রাম্প এসে হুবহু জো বাইডেনের ফটোকপি হিসাবেই কাজ করছেন, বরঞ্চ আরো বেশি উনি করছেন। ভারতের বিরুদ্ধে যেই অবস্থানে গিয়েছেন জো বাইডেনও সেই অবস্থায় যেতে পারেননি। তার মানে বাংলাদেশকে সবসময় কোণঠাসিত করে রেখেছিলেন ভারত। ভারতের কারণে 54 বছর বাংলাদেশ যে স্বাধীন দেশ, সেই স্বাধীনতার ভোগটা করতে পারে নাই। আমরা যদি দেখি যে সুইজারল্যান্ড ইউরোপের একটি প্রসিদ্ধ দেশ, শান্তিময় দেশ, ছোট দেশ সুইজারল্যান্ড, এটার এক পাশে জার্মানি, আরেক পাশে ফ্রান্সের মতো বড় শক্তিশালী দেশ, আরেক পাশে আছে তাদের ইটালি। এই তিনটি শক্তিশালী দেশ সুইজারল্যান্ডের পাশে চতুর্দিকে মানে বেষ্টন হয়ে থাকার পরেও সুইজারল্যান্ড কিভাবে সারা বিশ্বব্যাপী নিরপেক্ষ ভূমিকায় নিজের রাষ্ট্রকে কিভাবে উন্নতের শিওরে নিয়ে যা, সেটা একটা উদাহরণ হতে পারে। বাংলাদেশের তিন দিকে ভারত থাকলেও আমরা সুইজারল্যান্ড হতে পারবো, কিন্তু কেন পারছি না? আমাদের চরিত্রবান রাজনীতিবিদের অভাবের কারণে। আমাদের রাজনীতিবিদদের চরিত্র হলো নিজের জন্য কিছু করা, নিজের পরিবারের জন্য কিছু করা, নিজের দলের যারা আমার গুলামি করে সেই গুলামদের জন্য কিছু করা। আর যে মানুষ, সারা জনগণ আছে, ছাত্র জনতা, শিক্ষক, লেবার, আমাদের শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর, যে নাকি ফুটপাতে রাতে ঘুমাচ্ছে, যে নাকি রিক্সা চালিয়ে বৃদ্ধ বয়সে একটু রোজগার করতে যাচ্ছে, তাদের জন্য বৃদ্ধ ভাতা সহ তাদেরকে আমরা পুনর্বাসন, যাদের একটা ঘর নেই থাকার, তাদের একটা ঘরের ব্যবস্থা। এরপরে আওয়ামী লীগ সরকার যা ঘর বানিয়েছে তা কোনো কোনো ঘর 1 বছরের মাথায় গরুর ঘর হিসাবে রূপান্তরিত হয়েছে। আমরা সেই মানুষকে ফাঁকি দিয়ে, মানুষকে যেভাবে চোখে ফাঁকি দিয়ে শেখ হাসিনা কিছুদিন পর পর মানুষকে ঘর দিয়েছেন, কিন্তু সেই ঘরগুলা থাকার উপযুক্ত নয় বলেই বাংলাদেশের বেশিরভাগ জায়গা থেকে আমরা তথ্য পেয়েছি। তার মানে শেখ হাসিনা, শেখ মুজিবের পরিবার যেরকম বাংলাদেশকে 21 বছর খেয়েছে, আমরা এরপরে যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 15 বছর দেখি, সেই 15 বছরের ভিতরে আমরা জিয়াউর রহমানের সময়টাই শুধু দেখব, উনি নিরপেক্ষভাবে দেশপ্রেমী হিসাবে দেশটা চালিয়েছিলেন। দর্শক, বেশ কিছু বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর নিয়ে লাইভ সেশনে হাজির হয়েছে। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, প্রথমে আমি আপনাদেরকে এক নজর জানিয়ে রাখার চেষ্টা করছি। প্রথম কথা হলো, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাতের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, মিথ্যে মামলা তাদের ফাঁসি দেওয়া হয়েছে। অর্থাৎ এবার জামাতের পক্ষে দাঁড়ালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, গত রাতে ক্যান্টনমেন্টে ওয়াকারুজ্জামানের সাথে বিএনপির একটি সিনিয়র গ্রুপের গোপন মিটিং এর দাবি করলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আগামী 5 থেকে 15 নভেম্বরের মধ্যে বাংলাদেশের সামরিক কু হতে পারে। কি বলা হচ্ছে সেখানে, সেই বিষয়গুলো আমি স্পষ্ট তুলে ধরব। দর্শক, প্রথমে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি দিয়ে ভিডিওটি শুরু করতে চাই। জামাত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলিম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 25 অক্টোবর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নের কথা জাতি ভুলে যায়নি। 60 লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, 20,000-এর বেশি নেতাকর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছে। জামাতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের সহ অনেক আলিম ওলামাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যে মামলায়। এসব এই জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে রচিত থাকবে। মির্জা ফখরুল আরো বলেন, এই দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়।
এমন বাংলাদেশ যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, জনগণের ইচ্ছায় পরিচালিত হবে। তার এই বক্তব্যটি আমার অসম্ভব ভালো লেগেছে, যে এই দেশ কোনো বিদেশির নিয়ন্ত্রণে নয়, বরং জনগণের ইচ্ছায় পরিচালিত হবে। দর্শক, মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যটি আমি মনে করি যে রাজনীতিতে নতুন একটি আলোচনা সৃষ্টি করবে। কারণ এতদিন ধরে বিএনপির শীর্ষ নেতা বা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বলছিলেন জামাত ৭১-এর অপরাধী এবং হাসিনা তাদের বিচার করেছে, কিন্তু এবার বিএনপির এই শীর্ষ নেতা যখন বলছেন যে মিথ্যে মামলায় তাদের ফাঁসি দেওয়া হয়েছে, তখন বোঝা যাচ্ছে যে বিএনপি বিশ্বাস করে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের দণ্ডিত করে শাস্তি বাস্তবায়ন করেছেন, এটা একটা নিছক রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল, এবং জামায়াতকে বা বিএনপির যে কজন নেতা এই কারণে ফেসে গেছে বা ফাঁসি হয়েছে, তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, এই বিষয়টিও স্পষ্ট হয়ে গেছে। আমি যে রিপোর্টটি করেছি দি বিজনেস স্ট্যান্ডার্ড থেকে, এই রিপোর্টটি আপনাদের জানালাম। দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হলো পিনাকি ভট্টাচার্যের একটি ফেসবুক স্ট্যাটাস থেকে আমি আপনাদের শোনাচ্ছি। গত 23শে অক্টোবর রাত 8টা থেকে 11টা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি গোপন মিটিং করেছেন বিএনপির নেতৃবৃন্দ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর এবং আরেকজন অজানা ব্যক্তি। গত 14 মাসে এমন আরো কয়েকটি গোপন অভিসারে সম্পূর্ণ হয়েছে দুই জগতের এই দুই মানুষের। প্রধান উপদেষ্টা কি জেনারেল ওয়াকারকে রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার অনুমতি দিয়েছেন? এটি জানতে চেয়েছেন পিনাকি ভট্টাচার্য। অতীতে কোনো সেনা প্রধান এমন দুঃসাহস দেখায়নি। অনুমতি ছিল না বলে কুর্মিটোলা গলফ ক্লাবের পেছনের রাস্তা দিয়ে গোপনে সেনা ভবনের পেছনের দরজা দিয়ে ওয়াকারের সাথে বাসভবনে ঢুকেছেন বিএনপি নেতারা। প্রশ্ন হচ্ছে, এই দুই পক্ষ কি পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায়? পিনাকি ভট্টাচার্য তার পুরো স্ট্যাটাসে এই সিগনিফিকেন্ট প্রশ্নটি ছুড়েছেন। প্রশ্ন হচ্ছে, এই দুই পক্ষ কি পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায় কিনা? পিনাকি আরো বলছেন, মনে রাখেন সৈনিক ও জুনিয়র অফিসাররা ষড়যন্ত্রকারীদের সকল খায়েশ মিটায় দেবে। দুইটি বিস্ময়কর বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পিনাকি বলছেন যে বিএনপি নেতাদের সাথে ওয়াকারুজ্জামানের যে গোপন বৈঠকটি হয়েছে, এখানে দুটি বিস্ময়কর বিষয় তাদের মধ্যে আলোচনা হয়েছে। জেনারেল 1 নম্বরে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হটিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চান। আর সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য অভিযোগ তুলেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে ক্ষমতা থেকে সরাবেন, তারপর সেখানে যিনি বর্তমান প্রধান বিচারপতি আছেন রিফাত আহমেদ, তার নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার মাধ্যমে আগামী নির্বাচন করতে চান। বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চাইছেন জনপ্রশাসন ও পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচনে সম্পূর্ণ করতে জেনারেল ওয়াকার যেন বিএনপিকে সমর্থন করেন। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। প্রফেসর ইউনূসকে সরিয়ে তত্ত্বাবধায়ক চাইছেন প্রধান বিচারপতির মাধ্যমে ওয়াকারুজ্জামান। বিএনপি চাইছে আমাদের যেই এখন রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে সেখান থেকে জনপ্রশাসন যে মন্ত্রণালয় যেখান থেকে সরকারি আমলাদের বদলি করা হয় বা পদায়ন করা হয়, তো জনপ্রশাসন ও পুলিশের মধ্যে বিশেষ বিএনপি সমর্থিত অফিসারদেরকে গুরুত্বপূর্ণ এবং লাভজনক পদে বসিয়ে তারপর যেন নির্বাচন করা হয়। এই স্ট্যাটাসটা হলো আমাদের পিনাকি ভট্টাচার্য। তো আমি এই বিষয়টি নিয়েও আমার যারা সোর্স রয়েছেন বিভিন্ন বিষয়ে আমাকে তথ্য দিয়ে থাকেন, তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা এই ব্যাপারে কোনো ইয়েস নো বলেনি। তারা শুধু এটুকু বলেছে যে পর্দার অন্তরালে অনেক কিছু চলছে, সময় আসলে বিষয়গুলো স্পষ্ট করবে। সাধারণত আমরা আপনাদেরকে যে খবরগুলো দেই, এই খবরগুলো বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ থেকে আমাদের খুব বিশ্বস্ত সূত্রগুলো জানায়, যারা আমরা গণমাধ্যমে কাজ করি। তারা মনে করেন যে আমাদেরকে এই খবরগুলো জানালে আমরা জাতিকে জানাবো, জাতি উপকৃত হবে অথবা সতর্ক হবে। বাট পিনাকি ভট্টাচার্যের সত্যতা বা মিথ্যা এই যে বক্তব্যটি, এই ব্যাপারে আমি জানার চেষ্টা করেছি। তারা এটাকে মিথ্যা বলেনি, সত্য বলেনি। তারা শুধু বলেছে একটু ওয়েট করতে হবে আপনাদের, আমাকে বলেছে। তার মানে এটাকে আমি সন্দেহের মধ্যে রেখেছি, এমন কিছু ঘটতে পারে এই আশঙ্কাটাকে আমি ফেলে দিচ্ছি না, কারণ তারা এটাকে মিথ্যা বা গুঞ্জন বলছে না, বলছে একটু ওয়েট করতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয়, আমি সেনাবাহিনীর ভেতরে থাকা আমাদের প্রিয় দেশপ্রেমিক ভাইদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। এই ব্যাপারটি আপনাদের আমি জানাই, এটিও সোশ্যাল মিডিয়াতে আজকে ব্যাপক আলোচনায় এসছে। আমি মীর জাহানের একটি স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস থেকে আপনাদের পড়ে শোনাবো। তিনি সাম্প্রতিক সময় বিএনপি বা জামাত ঘরানার একজন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট, দেশের সমকালীন ইস্যুতে তিনি সবসময় সোচ্চার থাকছেন। তার কিছু স্ট্যাটাস আমি আপনাদের পড়ে শোনাই। আজকে বিভিন্ন সোর্স থেকে আমার কাছে অলমোস্ট সেম তথ্য এসেছে নভেম্বর মাস নিয়ে। সেনাবাহিনীর ভেতর কুকোটে ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য কাজ চলমান রয়েছে, যা ঘটার সম্ভাব্য তারিখ 5 থেকে 13 নভেম্বরের মধ্যে। অর্থাৎ তার কাছে যে তথ্য এসছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের ভেতরে সেনাবাহিনীর ভেতর থেকে একটি কু অনুষ্ঠিত হতে পারে। এটি ভারত দিল্লি এবং আওয়ামী লীগের
প্রেসক্রিপশনে, আর সেই ডেটটি হলো 5 নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে। আওয়ামী লীগের একজন হার্ডকোর সমর্থক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বলেছেন 5 আগস্টের মতো 5 নভেম্বর ঘটতে পারে যদি আল্লাহ চায়। 5 আগস্ট যা ঘটেছে বাংলাদেশে, ঠিক এমন একটি বিপ্লব ঘটতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে 5 নভেম্বর থেকে 13 তারিখের মধ্যে। আরো একটা আওয়ামী লীগের ভেতরের সোর্স থেকে খবর পেলাম, আওয়ামী লীগ এবং ভারত মিলে দেশের ভেতরে এমন কিছু করতে চাচ্ছে যেটার ফলে 13 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার রায় দেবার আগেই দেশের ভেতর আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সব সন্ত্রাসী তাদের অবৈধ অস্ত্র নিয়ে প্রতিটা পাড়া মহল্লা দখল নেবে এবং তাদের টার্গেটকৃত ব্যক্তিদের বসত বাড়িতে হামলা চালাবে। এটা খুবই ভয়ঙ্কর অভিযোগ। অর্থাৎ আগামী 13 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি রায় আসার কথা আছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এসছে। তো এইটার ব্যাপারে অভিযোগ এসছে যে দিল্লি এবং ভারত, আমাদের আওয়ামী লীগের চেষ্টা চলছে বাংলাদেশের ভেতরে একটা বড় ম্যাচাকা চালাবার। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগ বা তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা আত্মগোপন থেকে প্রকাশ্যে আসবে এবং অবৈধ অস্ত্র নিয়ে প্রতিটি পাড়া মহল্লা হত্যাযজ্ঞ শুরু করবে, যাতে করে এই রায়টি দিতে না পারে। অপরদিকে ক্যান্টনমেন্টগুলোর ভেতর কু ঘটাবে জেনারেল ওয়াকার, যার জন্য গুম খুন আয়না ঘরের অপরাধের সাথে জড়িত সামরিক বাহিনীর 15 যে সদস্য বা আরো যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেসব কর্মকর্তাদের উত্তরপাড়ার ভেতরে সাব জেলে রাখা হয়েছে। এই আরেকটি ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন মীর জাহান। অপরদিকে তিনি বলছেন, অপরদিকে ক্যান্টনমেন্টগুলোর ভেতর কু ঘটাবে জেনারেল ওয়াকার, যার জন্য গুম খুন আয়না ঘরের অপরাধের সাথে জড়িত সামরিক বাহিনীর কর্মকর্তাদের উত্তরপাড়ার ভেতরে সাব জেলে রাখা হয়েছে। আমি জানি না এই যে সংবাদগুলো আমি আপনাদের দিলাম, এই সংবাদগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হতে পারে বা এটা কি ঘটতে পারে বাংলাদেশে। তবে এই আশঙ্কাগুলো যে বাংলাদেশে রয়েছে, যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি বলেছেন শেখ হাসিনা এবং একটি রাষ্ট্র দেশের মধ্যে সামরিক কু ঘটাবার চেষ্টা করে যাচ্ছে। তার মানে এই বক্তব্যের সাথে তাজুল ইসলামের বক্তব্যের মিল রয়েছে। এবং তাজুল ইসলাম নিছক কোনো সাধারণ ব্যক্তি নন বা আইনজীবী নন, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন আইনজীবী। তাই তার বক্তব্যটিও খুব ক্লিয়ার এবং তার এই বক্তব্যটিকে আমি গুরুত্বের সাথে নিতে চাই। প্রশ্ন হলো ওয়াকারুজ্জামানের নামটি যে উচ্চারিত হয়েছে এটা কতটুকু সত্য আমি জানি না, এই ব্যাপারে কোনো তথ্য নেই। কিন্তু এর আগেও বেশ কিছু সোর্স থেকে খবর পেয়েছিলাম যে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী পন্থী অফিসাররা এবং দিল্লি পন্থী অফিসাররা একাধিকবার কুর প্রচেষ্টা চালিয়েছে বা কুর জন্য বৈঠকও করেছিল, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়নি শেষ পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক অর্থাৎ আগামী মাসে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হতে যাচ্ছে। এই রায় কেন্দ্র করে কি হতে পারে পুরো বাংলাদেশে, এটাকে গুজবের আকারে কেউ নেবেন না, এটাকে মানে ফেলে দেওয়ার মতো। অর্থাৎ আমি যে বিষয়টি স্পষ্ট করতে চাই সেটি হলো আমাদেরকে সজাগ থাকতে হবে। যদি এমন কোনো ঘটনা ঘটে যায় তার আগে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে। আর যদি কিছু না ঘটে সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ করতে পারি, কারণ এই দেশ নিয়ে আওয়ামী লীগ তার ভয়ঙ্কর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা সাম্প্রতিক সময় দেখেছি দেশের বিভিন্ন জায়গায় সিরিজ আগুন লেগেছে, আমরা তারও আগে দেখেছি জুলাই বিপ্লবীদের সিরিজ হত্যা করা হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশের বিভিন্ন দাবি দাওয়া অভিযোগে রাস্তায় মব হয়েছে, আন্দোলন হয়েছে এবং বিভিন্ন সময় আওয়ামী লীগ তার চেষ্টা অব্যাহত রেখেছে। তাই ইদানিং দেখবেন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মাস্ক পরে হোক যেভাবেই হোক তারা প্রকাশ্যে রাস্তায় নামার চেষ্টা করছে। এবং সবকিছু মিলে যখন বাংলাদেশের প্রধান শত্রু রাষ্ট্রটি তার প্রিয় কি বলবো লেন্দুক যোগীকে তার বুক পকেটে রেখেছে, শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী তার বুক পকেটে রেখেছে, এবং এত বড় একটি দেশ যারা 54 বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা তাদের প্রিয় মানে তাদের প্রিয় কি বলবো দাস তাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রেখে কতদিন এভাবে থাকবে জানি না। শেখ হাসিনার অনেক বদগুণ থাকলেও একটা গুণের কথা স্বীকার করতে হয়, সেটা হচ্ছে যে 15 বছর ধরে তিনি যে পরাশক্তিগুলো আছে ভারত, আমেরিকা, চায়না এদেরকে লেজে খেলাচ্ছিলেন। মানুষ 2 নৌকায় পা দেয়, তিনি 3 নৌকায় পা দিয়েছিলেন এবং সবাইকেই কথা দিয়েছিলেন যে তোমাদের জন্য আমি কাজ করব, কিন্তু সবাইকেই মূলা ঝুলিয়ে রেখেছিলেন। যদিও শেষ পর্যন্ত আর কাজ হয়নি। হাসিনা পতনের আগে যে চীন সফরে গিয়েছিলেন সেখানে চীন তাকে বুঝিয়ে দিয়েছে যে আমরা আর তোমাকে চাই না এবং তোমার এই ভারত প্রীতি আমরা মেনে নেব না, এবং তারপরেই তো শেখ হাসিনার পতন হয় গণঅভ্যুত্থানের মাধ্যমে। তো এই হাসিনা পতনের পরে আমরা দেখলাম যে ইউনূস সরকার একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে, যেটা আমরা একমাত্র জিয়াউর রহমানের সময় পেয়েছিলাম, শুধুমাত্র বাংলাদেশ। এই ইউনূস সরকার তারা একটা স্বতন্ত্র অবস্থান নিয়েছে, যেখানে এতদিন হাসিনার আমলে ভারত যে সুযোগ সুবিধা পেত সেগুলো ইউনূস বন্ধ করে দিয়েছে। এবং বন্ধ করে দিয়ে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস তুরস্কের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে এবং সবচেয়ে বেশি চায়নার সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছেন এবং চায়নার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সহ নানাবিধ সামরিক সরঞ্জাম এবং চীনের তৈরি J-10C অত্যাধুনিক 20টা বিমান কিনতেছেন। এবং এর ফলে কিন্তু আমেরিকা প্রচন্ড ক্ষিপ্ত, তারা কিন্তু প্রকাশ করে না, তারা কিন্তু মনে মনে ক্ষিপ্ত, এবং তারা ওয়েট করতেছে একটা নির্বাচন যাতে হয়, নির্বাচনের পরে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আলাপ করবেন। এবং এর একটা প্রমাণ এবং ইঙ্গিত আমরা আজকে পেয়েছি দুটো বিষয়। একটা হচ্ছে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন। আপনারা জানেন যে পিটার হাস পদত্যাগ করার পরে এরপরে কিন্তু আমেরিকা আর কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত দেয়নি। একজন আছেন মহিলা, ভদ্রমহিলা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন এবং ভবিষ্যৎ রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এই দুজনের বিষয়ে আলোচনা করলে আপনারা বুঝে যাবেন যে আসলে আমেরিকা কত ক্ষিপ্ত। প্রথমে আসে ট্রেসিয়ান জ্যাকবসন, তিনি লন্ডনে গিয়েছেন, গুঞ্জন আছে সেখানে তার আমার সঙ্গে বৈঠক করেছেন। ছুটি কাটিয়ে ফিরে এসেই
আজকে সরাসরি তিনি গিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে দেখা করতে। সেখানে 1 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন তিনি বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে। কি কথা হয়েছে? আমি ধারণা করি অবশ্যই বাংলাদেশের যে ক্রমাগত চীনের ইনভলভমেন্ট, এই ইনভলভমেন্টের বিরুদ্ধেই তিনি কথা বলেছেন এবং তিনি সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশ যাতে চীনের দিকে বেশি ঝুঁকে না যায় এবং চীনের সঙ্গে এই সব প্রতিরক্ষা চুক্তি মুক্তি এগুলো যাতে না করে বা না আগায়। এ ব্যাপারে মার্কিন উদ্বেগের কথাই তিনি হয়তোবা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে জানিয়েছেন বলে আমি মনে করি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভবিষ্যৎ রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি ইন্টারভিউ দিয়েছেন আমেরিকার সিনেটে। মার্কিন প্রেসিডেন্ট যখন কাউকে কোনো দেশের রাষ্ট্রদূত নির্বাচন করে তখন তার সিনেটে একটা ইন্টারভিউ হয় এবং সিনিয়র সিনেটররা তার ইন্টারভিউ নেন। তো সেরকম একটা ইন্টারভিউ বোর্ডে বাংলাদেশে ভবিষ্যৎ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের একটা ইন্টারভিউ হয়েছে এবং এটা নিয়ে রিপোর্ট করেছে প্রথম আলো। আমি একটু পড়ে শোনাই, শুনলে আপনারা সব বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে কত বড় একটা মাইনকা চিপায় পড়তে যাচ্ছে। আমেরিকার সিনেটে অনুমোদন পেলে বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে আসবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। আর ঢাকা এলে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকির বিষয়টি বাংলাদেশের কাছে স্পষ্ট তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি। মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে এক প্রশ্নের উত্তরে এই কথা বলেন ক্রিস্টেনসেন। তাকে গত 2রা সেপ্টেম্বর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা নিয়ম অনুযায়ী এই মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়েছে এবং শুনানি শেষে সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ চূড়ান্ত হবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ 4টি দেশের জন্য মনোনীত 4 জন রাষ্ট্রদূত লিখিত বক্তৃতা দেন। এরপর তাদের প্রশ্ন করেন সিনেটের সদস্যরা। এই শুনানি মার্কিন সিনেটের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয় এবং আমেরিকা ও চীন চলমান বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিক পার্টির সিনেটর পিট রিকেটস বাংলাদেশ চীন সম্পর্ক, বিশেষ করে বাংলাদেশ এবং চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেন। পিট রিকেটস বলেন যে সিনেটর পিট রিকেটস তিনি বলেন যে আমরা যে আরেকটি হুমকির মুখোমুখি হচ্ছি, খেয়াল করবেন, আমরা যে আরেকটি হুমকির মুখোমুখি হচ্ছি তা হচ্ছে কমিউনিস্ট চীন। বাংলাদেশ এবং এই কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক পরিসরে সহযোগিতা ক্রমে বেড়েই চলেছে। সম্প্রতি কমিউনিস্ট চীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশি সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে যাতে যুদ্ধজাহাজ ও সাবমেরিন দুইটাই দেখা যায়। আর এই মাসেই খবর এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার সর্বোচ্চ 20টি চীনা নির্মিত J-10C যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। তারা চীন থেকে নতুন সারফেস টু এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার রাডারও সংগ্রহ করবে। এর মাধ্যমে তারা চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক এবং কৌশলগতভাবে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে মনোনয়ন নিশ্চিত হলে কিভাবে আপনি বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন যাতে তারা চীনা সমরাস্ত্রের উপর আরো নির্ভরশীল না হয় এবং তাদের প্রতিরক্ষা এবং ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়ে এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক আরো জোরদার হয়? এই প্রশ্ন করেছেন মার্কিন সিনেটর পিট রিকেটস। জবাবে মার্কিন হবু রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন যে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে আপনার উদ্বেগের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। যদি আমাকে রাষ্ট্রদূত হিসাবে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি বাংলাদেশ সরকার এবং সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলবো। চীনের কর্মতৎপরতা, তাদের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা, তাদের সামুদ্রিক এলাকায় কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোয় চীনের ভূমিকার যে ঝুঁকি বাংলাদেশের ঝুঁকিতে আছে এটা স্পষ্ট তুলে ধরবো। একই সঙ্গে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বের সুযোগ এবং আমেরিকা ঘনিষ্ঠ হলে কি কি সুফল পাবে বাংলাদেশ সেটাও তুলে ধরবো। বিশেষ করে বাংলাদেশ এবং আমেরিকা আমাদের এই 2 সামরিক বাহিনীর মধ্যে একটা নিবিড় সহযোগিতার বিষয় আছে, এটা আরো নিবিড় করব। তখন ট্রাম্প দলের সিনেটর পিট রিকেটস বলেন যে এই শুনানি এমন সময় হচ্ছে যখন মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটি গতকাল থিংক টুয়ার্ডস অ্যাক্ট নামে একটি প্রস্তাব কণ্ঠ ভোটে অনুমোদন দিয়েছে। এই বিল অনুযায়ী একটা পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করতে হবে যাতে বাংলাদেশ সহ অন্যান্য দেশকে চীনের কাছ থেকে অস্ত্র কেনা নিরুৎসাহিত করা হয়। মানে গতকালই মার্কিন সিনেট একটা বিল অনুমোদন করেছে, সেটা হচ্ছে থিংক টুয়ার্ডস অ্যাক্ট। মানে এটা দ্বারা বিভিন্ন দেশকে চীনের কাছ থেকে অস্ত্র কিনতে নিরুৎসাহিত করা হয়, সবাইকে বলা যাতে চীন থেকে কোনো অস্ত্র না কিনে। সিনেটর পিট রিকেটস বলেন যে এই বিলটা পাশ করা অত্যন্ত জরুরি যাতে আমরা আমাদের অস্ত্র বিক্রির মাধ্যমে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবেলা করতে পারি। মানে তাদের কথা হচ্ছে যে বাংলাদেশ কেন চীন থেকে অস্ত্র কিনবে, অস্ত্র তো আমাদের কাছেও আছে, বরং চীনের থেকে ভালো অস্ত্র আছে। তিনি বলেন আশা করি আমরা এই বিলের মাধ্যমে আপনাকে এমন একটি হাতিয়ার দিতে পারবো যা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার সময় সহায়ক হবে। মানে বলতেছে যে এই থিংক টুয়াইস অ্যাক্ট, এই বিলটা আমেরিকা পাশ করেছে, পাশ করার ফলে একটা হাতিয়ার তুলে দিয়েছে মার্কিন রাষ্ট্রদূতের কাছে। মার্কিন রাষ্ট্রদূত এটা ব্যবহার করবে কিভাবে? দুটো উপায়। একটা হচ্ছে ভয় দেখাবে বাংলাদেশকে, আর একটা হচ্ছে লোভ দেখাবে। ভয় দেখাবে যে যদি তোমরা চীনের কাছ থেকে অস্ত্র কিনো বা সহযোগিতা চুক্তি করো তাহলে আমরা তৈরি পোশাক কেনা বন্ধ করে দিব বা বেশি বেশি শুল্ক আরোপ করবো, আরো বেশি শুল্ক আরোপ করবো। আর 2 হচ্ছে যদি আমাদের কাছ থেকে অস্ত্র কিনো তাহলে আমরা সহযোগিতা আরো বৃদ্ধি করবো। এটা হচ্ছে এই থিংক টুয়াইস অ্যাক্ট এবং এটাকে তারা বলছে হাতিয়ার, যে হাতিয়ারটা তারা মানে আমেরিকা মার্কিন হবু রাষ্ট্রদূতের হাতে তুলে দিয়েছে। মার্কিন সিনেটর পিট রিকেটস বলেন যে আমরা আর কি করতে পারি দক্ষিণ এশিয়ায় চীনের অস্ত্র বিক্রির প্রভাব মোকাবেলায় আপনি রাষ্ট্রদূত হলে আসলে কি কি পদক্ষেপ নেবেন বলে মনে করেন আমাকে জানান। তখন হবু রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন যে আমাদের মার্কিন সামরিক সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে আমরা মিত্র দেশের জন্য তৈরি এমন কিছু প্রতিরক্ষা ব্যবস্থা তুলে ধরতে পারি যা বাংলাদেশের মতো দেশের জন্য
তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে। কারণ বাংলাদেশ হচ্ছে গরিব দেশ। চীন বাংলাদেশকে তুলনামূলক কম দামে অস্ত্র দিতে পারে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্রগুলো খুব ব্যয়বহুল। সুতরাং আমরা আমাদের মার্কিন সামরিক সহযোগী গোষ্ঠীগুলো যারা আছে, কারখানা বা মালিক, এদের মাধ্যমে আমরা বাংলাদেশের মতো মিত্র দেশগুলোর জন্য খুব স্বল্প মূল্যে আমেরিকার তৈরি প্রিমিয়াম অস্ত্র সামগ্রী আমরা বিক্রি করতে পারি। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একজন হয়ে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।